সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি তর্কে বাংলাদেশ। সৌজন্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, পাওয়ার্ড বাই বিএসবি। আর এই আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আজকে এই আয়োজনে আমি আপনাদের সাথে স্পিকার হিসেবে উপস্থিত আছি ডাক্তার ফারজানা নুসরাত তানিয়া, এবং আমাদের সাথে একজন অতিথি বিচারক আছেন, তিনি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধান সম্পাদক একুশে টেলিভিশন। এছাড়াও আরও 3 জন বিচারক আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নাসির উদ্দিন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ডিবেট ফেডারেশন, সাইফ উদ্দিন, সহ সভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশন, এবং জিহাদ আল মেহেদি, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ডিবেট ফেডারেশন। সংসদীয় বিতর্কের আজকে তৃতীয় রাউন্ডে রয়েছি। 2টি দল আছে। সরকারি দল হিসেবে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের পরিচয়টি দিন। শায়ান সাদিক ইশতে, শাহরিয়ার আহমেদ, ইসরাত জাহান ইভা। এবং বিরোধী দল হিসেবে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আজকে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের পরিচয়টি দিয়ে দিন। নাফিস ফেরদৌস সাকিব, তৌফিক আহমেদ অনিক, আয়মান সাকিব নুহাস। আজকে যে প্রস্তাবটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে, এই সংসদ মনে করে বাণিজ্যিক কৃষিকাজ নয়, কৃষকদের শক্তিশালী করাই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পথ। মূল বিতর্কে চলে যাওয়ার আগে আমরা আজকে আমাদের অতিথি বিচারকের কাছে ছোট্ট একটু মতামত শুনে নিব। ধন্যবাদ সম্মানিত স্পিকার, ধন্যবাদ দুই বিতার্কিক দলের তার্কিকরা। প্রস্তাবনাটার মধ্যে 2টি ভাগ আছে এবং একটি লক্ষ্য আছে। সেটি হচ্ছে, মূল লক্ষ্যটি হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করার পথ। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, এই জায়গাটিতে আমাদের অনেক দূর এগিয়েছি। লক্ষ্য অর্জনের দিকে আমাদের অগ্রযাত্রা অনেক দূর এগিয়েছে, নানা দিক থেকে হিসেব করে বলা যাবে। এখন আজকে তার্কিকদের কাছ থেকে আমরা শুনব যে এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার জন্য আমরা কি বাণিজ্যিক কৃষিকাজের দিকে বেশি নজর দিব, নাকি কৃষকদের শক্তিশালী করার দিকে নজর দিব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে। ধন্যবাদ স্যার। তাহলে আমরা বিতর্ক শুরু করে দিচ্ছি। প্রথমেই প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটি আমদানি নির্ভর বাংলাদেশ থেকে খাদ্যের দীর্ঘমেয়াদে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হলো বাণিজ্যিক কৃষিকাজ নয়, কৃষকদের শক্তিশালী করাই খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করার প্রধান পথ। মাননীয় স্পিকার, বাণিজ্যিক কৃষিকাজ জিনিসটিকে আজকে আপনাকে বুঝতে হবে। প্রথমত কিছু এর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। প্রথমত লাভটা এখানে মুখ্য, কাঁচামাল বা পণ্য ওরিয়েন্টেড ব্যাপারগুলো এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। 3, অর্থকরী ফসল অর্থাৎ ক্যাশ ক্রপ, এই কনসেপ্টটাকে এরা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করে। এবং 4, যে কোনো ধরনের ক্লাইমেট চেঞ্জ বা ফুড সিকিউরিটির যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারটাকে এটা কম প্রাধান্য দেয়। বাংলাদেশের স্বরূপটিকে মাননীয় স্পিকার 2 রকম স্বরূপ। 1, আমরা মনে করি কর্পোরেশনের যে কালচার অর্থাৎ কর্পোরেট রিলেটেড যে এগ্রিকালচার বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে, সেটি বাংলাদেশের স্বরূপ হিসেবে দায়িত্ব হয়, অর্থাৎ ব্যাটের তামাক চাষ কিংবা আকিজাত তামাক চাষের জন্য বাধ্য করা। এবং দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়া, নিজেদের চাহিদা পূরণ না করে সেই জিনিসটাকে করা। কিভাবে আমরা মনে করি যে কৃষকদের উন্নয়নের মাধ্যমে এটা করা সম্ভব হবে, অর্থাৎ কৃষকদের উন্নয়নের রূপরেখাটি কি? আজকের বিতর্কে আমরা মূলত প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক এদের উন্নয়ন নিয়ে কাজ করবো, কারণ মোট কৃষকের 84% এই মানুষগুলোই, এবং এদেরকে উন্নয়ন করার মাধ্যমে আমরা একটা ডেভেলপমেন্ট চেঞ্জ আনতে পারবো। কিভাবে সেটা করা সম্ভব? 3টি লেয়ার মাননীয় স্পিকার। 1, অর্থনৈতিক, যেখানে আমরা দেখে যাওয়ার চেষ্টা করবো যে কোনো ধরনের ঋণের ক্ষেত্রে তাদের অ্যাক্সেসটা পাওয়া দরকার। বর্তমানে ঋণ দেওয়া হয় প্রতি বছরে মাত্র মাথা পিছু 2000 টাকা। কিংবা আজকে কৃষি ব্যাংকের ঋণে আমরা দেখতে পারি সবচেয়ে বেশি ঋণ খেলাপিদের মধ্যে কোনোটাই টপ 20 এর মধ্যে কোনোটাই কৃষক রিলেটেড ঋণের কোম্পানি ছিল না। অর্থাৎ ঋণের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম দেখা যাচ্ছে, সেটা আমরা চিহ্নিত করতে পারি। 2, ভর্তুকি রিলেটেড। সরকারের পক্ষ থেকে যে ভর্তুকি দেওয়া হয় সেটা বড় বড় কৃষকদের মধ্যে থেকে বা বড় বড় কর্পোরেশন থেকে কুকিগত হয়ে যায়, ফলস্বরূপ সাবসিডিটা প্রান্তীয় পর্যায়ে পৌঁছায় না। দ্বিতীয় মাননীয় স্পিকার, অর্থনৈতিকবাদী যদি রাজনৈতিক শিক্ষার কথা চিন্তা করি, একটা রাজনৈতিক ওয়েতে ন্যায্য দাবি দেওয়া আদায় করা কিংবা একটি ইউনিয়ন, শক্তিশালী কৃষক ইউনিয়ন গঠন করা, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান ইউনিয়ন বা ভারতের মতো রাজ্যে আমরা দেখতে পারি কৃষকদের কি বড় রকম একটা সে রয়েছে। অবকাঠামোগত জায়গাতে যদি আমরা দেখতে পারি, আমরা কি দেখতে পারি? আমাদের কৃষকদের জন্য বরাবরের মতো হিমাগারের সুবিধা বা এই ধরনের ব্যাপারগুলো নেই। এবং লাস্টলি, এই যে একটা শিক্ষাগত ব্যাপার রয়েছে, অর্থাৎ বর্তমানে যে নতুন চ্যালেঞ্জ, ক্লাইমেট চ্যালেঞ্জ, সেটাকে দূর করার জন্য পানির স্তর আমাদের নেমে যাচ্ছে, এই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য আমাদের যে কৃষি সম্প্রসারণকারী কর্মীর সংখ্যা অনেক কম, এই মানুষগুলোকে বেটার আউটপুট দেওয়ার জন্য আমরা মনে করি এখানে এই জিনিসটা কৃষকদের শিক্ষা সেবা দরকার রয়েছে। খাদ্য সংরক্ষণের রূপরেখাটা কি? আমরা মনে করি খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া বলতে আমাদের আমদানি নির্ভরতা কমানো, আমাদের বাইরের রপ্তানি নির্ভরতাকে বেশি প্রায়োরিটি না দেওয়া, এবং জিরো হাঙ্গারের যে কনসেপ্টটি রয়েছে অর্থাৎ ফুড সিকিউরিটি এবং প্রপার সঠিক খাদ্য সকলকে প্রদান করা, এই কনসেপ্টের কাজকে আমরা অর্জন করতে চাই। কেন আমরা মনে করি যে কৃষকদের উন্নয়নের মাধ্যমে কাজটি করা হবে? প্রথমত আমি দেখে যাবো যে কৃষকদের উন্নয়ন করার মাধ্যমে কি কি লাভ হবে, এবং 2 নম্বর দেখাবো যে বাণিজ্যিকরণ মাধ্যমে আসলে দিনের শেষে কি কি রকম ক্ষতি হতে পারে। খেয়াল করুন কেন মনে করি এই জিনিসটা দরকার। প্রথমত আমাদের একটি ক্রমবর্ধমান জনসংখ্যা রয়েছে। এই
ক্রমবর্ধমান জনসংখ্যার মৌলিক চাহিদা যদি আপনি পূরণ করতে চান, আপনার অবশ্যই এই কৃষকদের উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ কৃষকদের থেকেই আপনি আপনার সাপ্লাই চেইনটা মেনটেন করতে পারবেন, আপনি আপনার কাঁচামালের ব্যাপারটি মেনটেন করতে পারবেন। যদি আপনি এটা করতে না পারেন, আপনি ধন্যবাদ, কৃষকদেরকে মাননীয় ডিসেন্ট্রালাইজ করবেন, প্রধানমন্ত্রী। পরবর্তীতে জলবায়ু সংক্রান্ত সমস্যা এবং বাণিজ্যিক সমস্যা মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করতে এরপর যাবেন। বিরোধী ধন্যবাদ। দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রীর বক্তব্যে আসলে সুস্পষ্ট কোনো এন্ড রেজাল্ট আমরা পাইনি। তিনি আসলে কি প্রমাণ করতে চান সেটি আমাদেরকে দেখাননি। সেটি হচ্ছে, প্রথমেই তিনি কৃষকদের শক্তিশালীকরণের কথা বললেন, কিন্তু সেই শক্তিশালীকরণের বা একজন প্রান্তিক কৃষকের মূল প্রণোদনাটি কি, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। একজন কৃষকের প্রথম প্রণোদনাটিই থাকে যে সে ন্যায্য মূল্য পাবে তার ফসলের। সেই ন্যায্য মূল্যটি কিন্তু আসলে এই বাণিজ্যিক কৃষিকাজেরই অন্তর্ভুক্ত। সুতরাং তার দরকার ছিল যে কৃষকের শক্তিশালীকরণ এবং বাণিজ্যিকীকরণ, এই দুইটি ক্ষেত্রে কি কি কৃষি কর্মকাণ্ড রয়েছে সেগুলো আলাদা করা। প্রথমত কৃষিকে বাণিজ্যিকীকরণের মধ্যে যে সকল কর্মকাণ্ড রয়েছে সেখানে রয়েছে বাজারজাতকরণ, ন্যায্য মূল্য নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রফতানিকরণ, সংরক্ষণ কিংবা ঋণ প্রকল্পের মতো ব্যবস্থাগুলো। অপরদিকে কৃষকের শক্তিশালী করার মধ্যে কি ধরনের কর্মকাণ্ড রয়েছে? প্রশিক্ষণ, ভর্তুকি, শস্য বীমা, বীজ ও কীটনাশক সরবরাহ, এ ধরনের বিষয়গুলো। আমাদের বিরোধিতার জায়গাটি হচ্ছে যে কৃষকদের শক্তিশালীতার জায়গায় আমাদের দেশ অনেক আগে থেকেই একটি গতিশীল পর্যায়ে রয়েছে। আমাদের দেশের এনজিও গুলো সেখানে কাজ করে, আমাদের দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেখানে কাজ করে, মাঠ পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমস্যাটি হচ্ছে, আমাদের যখন বাম্পার ফলন হয়, যথেষ্ট হিমাগার না থাকার কারণে আমরা সেগুলোকে সংরক্ষণ করতে পারি না। আমাদের দেশে অনেক সময় সম্ভাবনাময় কৃষি পণ্য দেখা যায়, যেমন স্ট্রবেরি, বাউকুল কিংবা মাশরুমের মতো পণ্য। কিন্তু আমরা রফতানিকরণের ক্ষেত্রে এখনো সেই রূপালী আঁশ বা সেই চিংড়ির ক্ষেত্রেই পড়ে রয়েছি। আমরা স্ট্রবেরি কিংবা বাউকুল কিংবা হচ্ছে এই ধরনের যে সম্ভাবনাময় খাতগুলো উঠে আসে বারবার, সেগুলো রফতানি করতে পারি না আমরা, কেননা আমাদের এই বাণিজ্যিকীকরণে যথেষ্ট দুর্বলতা রয়েছে। তারপরে লক্ষ্য করুন, ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ার ফলে বিভিন্ন অঞ্চলে দেখা যায় কৃষকরা এই কৃষিকাজ ছেড়ে তারা বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রবেশ করে ফেলে। এই ধরনের কারণেও কিন্তু আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ব্যাহত হয়। তারপরে যদি আপনি যোগাযোগ ব্যবস্থার কথা লক্ষ্য করুন, আমাদের দেশের হাওর অঞ্চলগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারি না বলে কৃষকরা সেখানে উন্নয়ন করতে পারে না। তারপরে মাননীয় স্পিকার, ঋণ প্রকল্পের ক্ষেত্রেও তারাই বলেছে বিভিন্ন দুর্বলতার কথা। অর্থাৎ আপনি যদি বাণিজ্যিকীকরণের যে কর্মকাণ্ডগুলো রয়েছে কৃষি ক্ষেত্রে, সেগুলোর পেছনে বেশি গুরুত্ব প্রদান করেন, তাহলেই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথটি আরো বেশি নিরাপদ হবে। অপরদিকে আপনি যদি প্রশিক্ষণ, ভর্তুকি, শস্য বীমা কিংবা বীজ ও কীটনাশক সরবরাহ, এই ধরনের বিষয়গুলোর দিকে তাকান, এগুলোও কিন্তু ফলপ্রসূ হবে না যদি আপনার কৃষি বাণিজ্যিকীকরণ যথেষ্ট পরিমাণে শক্তিশালী না হয়। আপনার একজন কৃষক অনেক শক্তিশালী হলো, কিন্তু সে তার ন্যায্য মূল্যটি পেল না, তার কৃষি ক্ষেত্রটি বাণিজ্যিকীকরণ হলো না, তাহলে কিভাবে সেক্ষেত্রে প্রণোদনা পাবে বা সেক্ষেত্রে ইন্সপিরেশনটি পাবে? এই জিনিসটির অভাবেই কিন্তু বাংলাদেশে বর্তমানে এই খাদ্য স্বয়ংসম্পূর্ণতাটি অনেকাংশে ব্যাহত হচ্ছে। তাই আমরা মনে করি যদি কম্পারেটিভ অ্যানালাইসিসও দেখাই, তাও বাণিজ্যিক কৃষিকাজই বেশি গুরুত্ব পায়। ধন্যবাদ। এরপর সরকার দলীয় মন্ত্রী, আপনি বলুন। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার তারা ন্যায্য মূল্যের কথা বলে গেলেন এবং একই সাথে বলে গেলেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে বাণিজ্যিকরণের মাধ্যমে ন্যায্য মূল্যটি পাবে। মাননীয় স্পিকার, সমস্যাটি হচ্ছে আমরা সেই প্রান্তিক মানুষগুলোর কথা বলছি, যেই মানুষগুলো সেই সক্ষমতাটিই নেই। আজকে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছে আপনি সেই ন্যায্য মূল্যটি দাবি করবেন বা আপনি বাজারের কাছ থেকে সেই ন্যায্য মূল্যটি পাবেন, কিন্তু আমরা আপনাকে কি বলার চেষ্টা করছি, আপনি যখন কৃষকদের শক্তিশালী করবেন, আপনি যখন কৃষকদের সেই রাজনৈতিক ক্ষমতায়নটি করবেন, তখনই সম্ভব সেই রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তার সেই ন্যায্য মূল্যটি দাবিটি করা। মাননীয় স্পিকার, বাজার ব্যবস্থার যে কথা তারা বলে গেলেন মাননীয় স্পিকার, সেই বাজার ব্যবস্থা বর্তমানে এক্সিস্ট করে মাননীয় স্পিকার। আজকে কিন্তু আমরা একটা পুঁজিবাদী অর্থনীতিতে আছি, অর্থাৎ কৃষি ক্ষেত্রেও আমাদের সেই বাজার ব্যবস্থাটি আছে, তাও কেন ন্যায্য মূল্যটি নেই? কারণটি মাননীয় স্পিকার, যে কৃষকদের শক্তিশালী যে অবস্থান, সেই শক্তিশালী অবস্থানটি নেই মাননীয় স্পিকার, যার কারণেই মাননীয় স্পিকার আমরা দেখতে পারি সেই ন্যায্য মূল্যটি পাওয়া যায় না। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তারা বলে গেলেন সরকারি প্রতিষ্ঠানের কথা, এনজিও নাকি অনেক কাজ করছে। মাননীয় স্পিকার, খুবই ভুল কথা। কারণটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের যে অবকাঠামো প্রচন্ড অপ্রতুল একটি অবস্থায় আছে। দ্বিতীয়ত, এনজিও গুলো এই জায়গায় কৃষকদের নিয়ে বাণিজ্য করে এবং আমরা জানি বাংলাদেশের যে অর্থনৈতিক পরিকল্পনা, সাউথ এশিয়ান ডেপ্ট ক্রাইসিসের পরে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর প্রেসক্রিপশন মতে সার এবং বীজের মধ্যে সরকার পুরোপুরিভাবে প্রণোদনা বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার। এই কারণে খুব স্বাভাবিকভাবে আমরা সেই জায়গায় কি বলছি মাননীয় স্পিকার, আপনি যদি কৃষকদের অবস্থানটিকে শক্তিশালী করেন, তাদের ইউনিয়নগুলো আনতে পারেন, তখন আপনি চাইলেই সরকার এই ধরনের অবস্থানগুলো গঠন করতে পারবে না। দুঃখজনক হবে মাননীয় স্পিকার, তারা প্রশিক্ষণের কথা
কথা বলে গেলেন। মাননীয় স্পিকার আমাদের শক্তিশালী করার প্রক্রিয়ার মধ্যে এই জিনিসগুলো ছিল। অদ্ভুত শোনাচ্ছে মাননীয় স্পিকার, তারা স্ট্রবেরি এবং বাউফুল দিয়ে কিভাবে করে মাননীয় স্পিকার খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করবেন সেটির কোনো ব্যাখ্যা ছিল না। মাননীয় স্পিকার তারা বলার চেষ্টা করলেন যে আমাদের তো খাদ্য অনেক উৎপাদন হচ্ছে। মাননীয় স্পিকার দুঃখজনক হলেও সেই খাদ্যের মধ্যে মানুষগুলো প্রবেশাধিকারটি করতে পারে না। আমি আপনি শহুরে নাগরিক প্রবেশ করলেও সেই অধিকাংশ জনগণ কিন্তু প্রবেশ করতে পারে না। মাননীয় স্পিকার বাংলাদেশের 2,48,00,000 মানুষ ফাওয়ের মতে অপুষ্টির শিকার, এবং বেসরকারি সংস্থা সানেমের মতে যদি চালের দাম 2 টাকা বেড়ে যায় মাননীয় স্পিকার, অতি দারিদ্রের সংখ্যা 5% বেড়ে যায় মাননীয় স্পিকার। এই হচ্ছে অবস্থা মাননীয় স্পিকার। এইখানে আমরা আপনাকে বলার চেষ্টা করছি, আপনি যদি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে চান, এই যে বাজার, এই বাজারকে চিনলে হবে না, আপনাকে কৃষকদের অবস্থানটিকে শক্তিশালী করতে হবে। যেই শক্তিশালী অবস্থানের মাধ্যমে তারা তাদের সেই শক্তিশালী খাদ্য স্বয়ংসম্পূর্ণ অপুষ্টির পরিমাণ কমাতে পারবে এবং প্রান্তিক পর্যায়ে সেই খাদ্যের সেই সুবিধাটি যাবে। এবং মাননীয় স্পিকার তারা বলা চলে গেলেন বাউকুল স্ট্রবেরি। মাননীয় স্পিকার খুবই দুঃখজনক হলেও যেখানে এখনো মাননীয় স্পিকার চাল ডাল এই জিনিসগুলো বা রপ্তানি করতে হয়, আমদানি করতে হয় বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখি পেঁয়াজ, মাননীয় স্পিকার আমরা দেখতে পারি আলু, আমরা দেখতে পারি চাল, লক্ষ লক্ষ টন মাননীয় স্পিকার নিয়ে আসতে হয় মাননীয় স্পিকার। এই জিনিসটি চিন্তা করে দেখুন, এই জিনিসটি কি মাননীয় স্পিকার? এমন না যে আমাদের উৎপাদন হয় না বা উৎপাদন করার অবস্থা নেই, এমনটি হচ্ছে আমাদের কৃষকদের সেই রাজনৈতিক শক্তিটি নেই মাননীয় স্পিকার, কৃষকদের সেই অবস্থানটি শক্তিশালী নেই যেই আমদানি গ্রুপগুলোর উপর লবি করে মাননীয় স্পিকার তারা এই জিনিসগুলো বন্ধ করবে। আমরা মনে করি কৃষকদের যদি আপনি শক্তিশালী অবস্থানে আনতে পারেন, তখনই সম্ভব মাননীয় স্পিকার আপনি স্বাভাবিকভাবে এই জায়গায় খাদ্য স্বয়ংসম্পূর্ণ জায়গা। ধন্যবাদ স্পিকার, অসংখ্য ধন্যবাদ। দেখুন, তারা আজকে সারের যে আমাদের ভর্তুকির কথা বললেন সেটি নিয়ে তারা উল্লেখ করলেন। প্রথম বিষয় হচ্ছে কৃষিমন্ত্রী নিজেই বলেছেন যদি সারে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দুর্যোগের সময় আসলে কৃষকরা এই যে তাদের ফসলকে বাঁচানো কিংবা এই ধরনের চেষ্টাগুলো কৃষকরা আসলে করে না। এই জন্য আসলে কি প্রয়োজন মাননীয় স্পিকার? বাণিজ্যিকীকরণ, অর্থাৎ তাদের মনোভাবের যে পরিবর্তনটি মাননীয় স্পিকার সেটি আসলে এখানে দরকার। যখন আপনি বাণিজ্যিকীকরণ করছেন তখন কিন্তু আসলে কৃষকদের মনোভাবে পরিবর্তন হচ্ছে। কিভাবে হচ্ছে মাননীয় স্পিকার এখন দেখিয়ে যাই। দেখুন, তারা আজকে মাননীয় স্পিকার আমরা প্রথমে বলে গেলাম কৃষককে যখন আপনি শক্তিশালী করবেন, আপনি প্রশিক্ষণের কথা বলবেন, আমি আপনাকে দেখিয়ে যাব যে এগুলো আসলে বাংলাদেশে বর্তমান সরকার এগুলো করার চেষ্টা করছে। বাংলাদেশের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বর্তমানে মাননীয় স্পিকার প্রশিক্ষণের চেষ্টা করছে। ভর্তুকির কথা বলছে সরকার মাননীয় স্পিকার, নানা ক্ষেত্রে আমরা দেখছি কৃষিতে বর্তমানে ভর্তুকি দিচ্ছে। এছাড়া লোনের ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা দেখছি ব্র্যাকের মতো কিংবা প্রশিক্ষার মতো এনজিওরা মাননীয় স্পিকার তারা এগিয়ে আসে, তারা মেশিনারি লোন দিচ্ছে যেগুলো দীর্ঘমেয়াদী লোন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মাননীয় স্পিকার আমরা তারা শস্য বীমা এবং বীজ ও কীটনাশক সরবরাহের কথা যদি আমরা বলি, আমরা দেখতে পারি মাননীয় স্পিকার কিছুদিন আগেই সরকার 2,05,44,208টি ই কার্ড প্রদান করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকার আসলে এই ক্ষেত্রে মাননীয় স্পিকার নজর দিচ্ছে এবং কৃষকদের শক্তিশালী বিষয়টিকে অলরেডি মাননীয় স্পিকার এটি আসলে গতিটি স্থবির নয়, এটি আসলে এগিয়ে যাচ্ছে। তাহলে আসলে সমস্যাটি কোথায় হচ্ছে যেখানে আমরা আসলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারছি না? আমাদের স্বয়ংসম্পূর্ণতা হচ্ছে একটু পরে, আমি এখন নেব না। ধরুন মাননীয় স্পিকার আমার প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা বলেই গিয়েছিলেন হঠাৎ দেখুন আপনার দেশে হয়তো বা স্ট্রবেরি কিংবা বাউফলের বিপুল পরিমাণ আবাদ হয়েছে, মাননীয় স্পিকার বিপুল পরিমাণ উৎপাদন করা হয়েছে, কিন্তু আপনি যে সেটিকে বাজারজাতকরণ করবেন সে সুবিধাটি আমরা এখানে পাচ্ছি না মাননীয় স্পিকার। অর্থাৎ আমাদের প্রধান সমস্যাটির ক্ষেত্রে আমরা এটাই নিশ্চিত মাননীয় স্পিকার দেখাচ্ছি। এরপরে দেখুন আপনি যে ন্যায্য মূল্যটি আপনার হয়তো বা অনেক এখন নেব না 2016 সালে মাননীয় স্পিকার আমরা দেখেছি বিপুল পরিমাণ আলুর চাষ হয়েছে বাংলাদেশে এবং বিপুল পরিমাণ আলু উৎপাদিত হয়েছে, যেখানে আমাদের মাত্র 234টি হিমাগার ছিল মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা মাত্র 4 লাখ মেট্রিক টন আলু এখানে মাননীয় স্পিকার সংরক্ষণ করতে পারতাম, কিন্তু আমরা উৎপাদন করেছি 24 লাখ মেট্রিক টন আলু মাননীয় স্পিকার। আমাদের রপ্তানি ভালো মাননীয় স্পিকার ব্যবস্থাটি থাকলে কিন্তু আমরা আলু রপ্তানি করতে পারতাম, আমাদের যদি সংরক্ষণের ব্যবস্থা থাকতো মাননীয় স্পিকার আমরা সংরক্ষণ করতে পারতাম। অর্থাৎ আমাদের তাহলে কোন দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন? সরকার মাননীয় স্পিকার একদিকে গুরুত্ব দিয়েছে এবং আমরা দেখালাম বাণিজ্যিকীকরণ মাননীয় স্পিকার, যেখানে আসলে ন্যায্য মূল্য নিশ্চিত করা প্রয়োজন, যেখানে আসলে মাননীয় স্পিকার বাজারজাতকরণের যে ব্যবস্থাটি এখন নেব না, বাজারজাতকরণের যে ব্যবস্থাটি মাননীয় স্পিকার সেটি আসলে নিশ্চিত করা প্রয়োজন। আমরা আপনাকে দেখিয়ে গেলাম যে আপনি যদি রপ্তানিকরণ করেন মাননীয় স্পিকার, রপ্তানি জিনিসটি ঠিকভাবে করেন, তাহলে আসলে আপনার দেশের প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের মনোভাবে পরিবর্তন হবে। তারা কিন্তু মাননীয় স্পিকার এখন বর্তমানে ধরুন একটি জমিতে ধান চাষ করা হলো, তারা কিন্তু ধান চাষ করে বসে থাকবে না, কারণ তারা জানে তারা যদি ফসল উৎপাদন করে সেটি বাজারে নিয়ে যায় সে তার ন্যায্য মূল্যটি পাবে, তখন কিন্তু তার মনোভাবের পরিবর্তন হবে। সে কিন্তু চাবে 12 মাসই রবি শস্য ফসল উৎপাদন থেকে শুরু করে 12 মাসই যাবে তার ফসল উৎপাদন করতে। সেক্ষেত্রে সে কিন্তু আরো তার যে ফসল উৎপাদনে বেশি সে আরো বেশি মনোযোগ দেবে। তাহলে আমাদের সবশেষে মিললে মানুষ কি দেখছি? আমাদের এখানে আসলে কৃষকদের মনোভাবের পরিবর্তন করা দেখছি, আমাদের আসলে কৃষকের বাণিজ্যিকীকরণ আমরা এখানে মানুষ থেকে গুরুত্ব অনুভব করছি। আমরা দেখছি যে শক্তিশালী কৃষক করার যে বিষয়টি সেটি আসলে বাংলাদেশ সরকার মানুষ গুরুত্ব দিয়েছে এবং সেটি স্থবির নয়। তাহলে স্থবির কোনটি মানুষ স্পিকার? এই যে আপনাকে বারবার 5টি আর্গুমেন্টের কথা বলে গেলাম মানুষ স্পিকার, আশা করছি প্রস্তাব সংসদে গৃহীত হবে না। ধন্যবাদ মানুষ। এরপর বলবেন সরকার দলীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার অসংখ্য ধন্যবাদ। তাদের এই ন্যায্য মূল্য ভিত্তিক যে একটি
বিরোধিতা ছিল, ঠিক সেই জায়গায় মাননীয় স্পিকার 2030 সালের মধ্যে আমাদের জিরো হাঙ্গার খাদ্য নিরাপত্তার স্বার্থে আমরা যখন বলছিলাম যে কৃষকদেরকে শক্তিশালী করব, ঠিক সেই জায়গায় তারা বারবার বলছেন সেই কৃষকদের জন্য তারা বাজারজাতকরণ করবে, তারা সেই কৃষকদের জন্য হিমাগার তৈরি করবে। কিন্তু মাননীয় স্পিকার তারা আসলে আমাদের সংজ্ঞায়নটিকে মেনে নিয়ে ঠিক কোন জায়গায় বিরুদ্ধাচরণ করছে তার কোনো সুস্পষ্টতা নেই। কেননা মাননীয় স্পিকার আমাদের যে কৃষকদের শক্তিশালী করার একটি ক্রাইটেরিয়া ছিল, এই কৃষকদের জন্য আমরা শিক্ষার একটি ব্যবস্থা করব, এবং সেখানে মাননীয় স্পিকার ছিল তাদেরকে আসলে বীজের কতটুকু ব্যবহার কিংবা তাদেরকে আসলে এই জায়গাতে কতটুকু অপব্যবহার হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে সচেতন করে তোলা, এবং ঠিক এই জায়গা থেকে মাননীয় স্পিকার হিমাগার কিংবা বাজারজাতকরণ আসলে এই কৃষকদের শক্তিশালী করার একটি প্রক্রিয়ার মধ্যবর্তী। মাননীয় স্পিকার তার পরবর্তীতে এই সংজ্ঞায়নটি মেনে নিয়ে তারা যখন এই পণ্যের রপ্তানি নিয়ে অনেক বেশি চিন্তিত, ঠিক তখন মাননীয় স্পিকার এই ভর্তুকি যদি দেওয়া হয়েই থাকে তাহলে আজকের বাংলাদেশ কেন 12 লাখ টন এই যে চাল আমদানি করছে কিংবা মায়ানমারের কাছ থেকে 1 লাখ টন চাল আমদানি করছে, এই আমদানিগুলো করতে হতো না। অর্থাৎ মাননীয় স্পিকার আমাদের কৃষকদের অবস্থানের যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার জন্য আজকে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসছে না। পরে চেয়ে নিব। মাননীয় স্পিকার তার পরবর্তীতে তাদের আজকে শুরু থেকে এখন পর্যন্ত 2 বক্তার একটি বক্তব্য ছিল স্ট্রবেরি কিংবা কুলের যেই চাষ রয়েছে সেই চাষ দিয়ে আসলে তারা এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাচ্ছেন। যেই দেশে মাননীয় স্পিকার এখনো পর্যন্ত ধান কিংবা তাদের গম কিংবা খাদ্যশস্যের মধ্যে এখনো পর্যন্ত মাননীয় স্পিকার রপ্তানির জায়গাটি আসলে শীর্ষে যায় না, কিংবা মাননীয় স্পিকার আমরা যখন এখন পর্যন্ত রপ্তানির লাভজনক পর্যায়ে না গিয়ে শুধুমাত্র আমদানি করছি আশেপাশের দেশ থেকে, ঠিক সেই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার আমাদের এই যে কৃষকদের অবস্থান সেটি জোরদার করা আরো বেশি প্রয়োজনীয়। মাননীয় স্পিকার তার পরবর্তীতে তাদের এই সম্ভাবনাময় বিভিন্ন রপ্তানি করার প্রক্রিয়া তারা বলছেন, কিন্তু সেই সম্ভাবনাময় রপ্তানিগুলো আসলে ব্যাটের তামাক চাষ কিংবা অন্যান্য কর্পোরেশনের মুনাফা বৃদ্ধির জায়গা থেকে কিভাবে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতাকে এনে দিবে, ঠিক সেই জায়গাটি মাননীয় স্পিকার পরিষ্কার ছিল না। আজকে যখন তারা বলছেন যে প্রান্তিক পর্যায়ে কৃষকদের কথা, ঠিক সেই জায়গায় মাননীয় স্পিকার আমরা বলেছিলাম যে এই প্রান্তিক পর্যায়ে কৃষকের উন্নতি করার জন্য আসলে কর্পোরেশন যেই ন্যায্য মূল্য দেওয়ার কথা বলে সেই ন্যায্য মূল্য যখন দেয় না মাননীয় স্পিকার, ঠিক তখনই আসলে আমাদের এই কৃষকদেরকে আরো বলিষ্ঠ করতে হয়, তাদেরকে আরো সংঘবদ্ধ করতে হয়। কেননা মাননীয় স্পিকার আমরা শুরু থেকে উদাহরণ দিয়েছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, তাদের অঙ্গরাজ্যগুলোতে বলেন কিংবা ইউএস এর কথা বলেন কিংবা আপনি ইউর কথা বলেন, সেখানে লবিং ইউনিয়ন হয় মাননীয় স্পিকার, সেখানে আসলে এই কৃষকদের সংঘবদ্ধ হয়ে কাজ করার একটি অপশন থাকে। তারা আজকে বিভিন্ন ঋণের কথা বলছেন, কিন্তু সেই ঋণগুলো আসলে আমাদের সেই 2,53 লাখ কৃষকের মধ্যে মাননীয় স্পিকার 84% প্রান্তিক কৃষকের কাছে কতটুকু পর্যায়ে পৌঁছাচ্ছে তা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং মাননীয় স্পিকার যখন এই জায়গাটি প্রশ্নবিদ্ধ তখন আসলে তাদের ভর্তুকি দেওয়া কিংবা তাদের এই ঋণের যে বিষয়টি রয়েছে সেই জায়গাটি মাননীয় স্পিকার আমাদের আসলে এই ন্যায্য মূল্যের জায়গাকে ঊর্ধ্বে নিয়ে তাদের এই যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা তাকে পূর্ণ হতে দেয় না। তাই মাননীয় স্পিকার এই প্রান্তিক পর্যায়ে যখন মূল্য পায় না তখন আমরা বলি যে এই খাদ্যের বক্তব্য শেষ করুন। ধন্যবাদ। এরপর বিরোধী দলের সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকের সংসদে যেটি প্রমাণ করা খুবই গুরুত্বপূর্ণ ছিল সরকারি দলের কাছ থেকে, এবং যে কারণে সরকারি দলের কাছে বিতর্কটি যায় না, সেটি হচ্ছে সরকারি দলকে এটি দেখাতে হতো যদি কৃষকদের উন্নয়ন করা হয় এবং কৃষকদেরকে যদি শক্তিশালী করা হয়, এমত অবস্থায় যদি কৃষকদের বাণিজ্যিকরণ বা বাণিজ্যিক কৃষি থেমে থাকে তাহলে ফলাফলটি কি হবে। অর্থাৎ আমরা যে 2টি মূল প্রপঞ্চ নিয়ে কথা বলছি সেই 2টি মূল প্রপঞ্চের মধ্যে যদি একটি স্থবির থাকে তাহলে কি হবে মাননীয় স্পিকার। এবং সেখান থেকে আমরা বলে যাচ্ছি আপনারা কৃষকদেরকে যতই উন্নয়ন করেন না কেন, তাদেরকে যতই শক্তিশালী করেন না কেন, আপনাদেরকে যদি এই কাজটি করতে হয়, অর্থাৎ কিনা কৃষকদের এই উন্নয়নটি বা এই শক্তিশালীকরণটি সাস্টেনেবল করতে হয়, দীর্ঘমেয়াদী করতে হয়, তাহলে বাণিজ্যিক কৃষির প্রয়োজন আপনাদের রয়েছে, সেটিকে আপনারা অস্বীকার করতে পারেন না। মাননীয় স্পিকার এখানে হচ্ছে কি তাদের সমস্যা, তারা বাণিজ্যিক কৃষিকে শুধুমাত্র রপ্তানি করার ক্ষেত্রে মাননীয় স্পিকার আটকে ফেলেছেন, কিন্তু বাণিজ্যিক কৃষি করার ক্ষেত্রে পরে নিচ্ছি। বাণিজ্যিক কৃষি ক্ষেত্র করার জন্য যে মাননীয় স্পিকার ন্যায্য মূল্যের প্রয়োজন রয়েছে, সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে, সেখানে যে মাননীয় স্পিকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন রয়েছে, সেই ব্যাপারটিকে তারা মিস করে যাচ্ছেন। তাদের প্রত্যেকটি এক্সাম্পল মাননীয় স্পিকার এই সমস্যাকে জর্জরিত মাননীয় স্পিকার কিভাবে একটি একটি করে দেখে দিচ্ছি। প্রথমত তারা দাবি করলেন যে তামাক চাষের জন্য ব্যাট বা অন্যান্য যে সকল কোম্পানি রয়েছে তারা হচ্ছে কি বাধ্য করে। কেন বাধ্য করে মাননীয় স্পিকার? কারণ কৃষকরা জানে না যে কোথায় গেলে তারা ন্যায্য মূল্যটা পাবে মাননীয় স্পিকার। তারা জানে না যে তারা যদি একটি 12 মাসি ফলন সেখানে ফলায়, তাদের জমিতে ফলায় বা ধান যদি ফলায়, সেখানে যোগাযোগ ব্যবস্থাটি কতটা উন্নত বা যোগাযোগ ব্যবস্থাটি কতটা ভালো যে তারা সেটিকে জায়গা মতন পৌঁছে দিতে পারবে বা তারা ভোক্তাদের কাছে সরাসরি যেতে পারবে। মাননীয় স্পিকার ব্যাটের উদাহরণ দিয়েছেন, কিন্তু প্রাণ যে সরাসরি উৎপাদকের কাছে যাচ্ছে, সেখান থেকে ডেইরি ফার্মগুলো থেকে মাননীয় স্পিকার দুধ আনছে, কিংবা আরং যে মাননীয় স্পিকার সরাসরি উৎপাদকদের কাছ থেকে
উৎপাদকের কাছে যাচ্ছে সেগুলো নিয়ে তারা কথা বললেন না মাননীয় স্পিকার। এখানে যেটি গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, যে সকল ক্ষেত্রে আমরা এই ন্যায্য মূল্য তারা নিশ্চিত করতে পেরেছি মাননীয় স্পিকার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিটি সাধন করতে পেরেছি, সেখানে আমরা দেখছি কৃষকরা সরাসরি এই মধ্যস্বত্বভোগীদের যে ব্লকটি রয়েছে সেটিকে ভেঙে ফেলতে সক্ষম হচ্ছে এবং কৃষকরা তাদের নিজেদের উন্নয়নটি করতে পারছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা বারবার করে বলছেন রাজনৈতিক ক্ষমতায়নের ব্যাপার, রাজনৈতিক ক্ষমতায়নের কথা। মাননীয় স্পিকার দেখুন, যখন কিনা আপনি জানবেন যে আপনার পণ্যটি একটি জায়গায় প্রদান করতে হলে সেটি ন্যায্য মূল্য পাবে এবং যখন কিনা আপনি জানবেন যে আপনার পণ্যটি সঠিকভাবে সংরক্ষিত হবে এবং সেটি রপ্তানি করা সম্ভব, আপনার নিজের যে পরিমাণ উৎপাদন রয়েছে সেটি হচ্ছে গিয়ে আপনাকে সেই পরিমাণ সামর্থ্য যোগায়, তখন যে মাননীয় স্পিকার আপনি রাজনৈতিক একটি ক্ষমতায়ন করতে পারবেন, রাজনৈতিক একটি ইউনিয়ন বা রাজনৈতিক একটি জোট গঠন করতে পারবেন। কিন্তু যখন আপনার প্রাইমারি ফোকাস এটা হবে যে আপনি শুধুমাত্র নিজের দিকে লক্ষ্য করবেন এবং আপনার পরবর্তী কোনো চিন্তা থাকবে না, সেটিকে ব্যবসায়ের পর্যায়ে নিয়ে যাওয়ার মতন সুযোগ থাকবে না, যেখানে মাননীয় স্পিকার লেনদেনের জায়গাটিকে আপনি ক্লোজ করে দিচ্ছেন দ্য ভেরি ফার্স্ট প্লেস, তারপরে দাঁড়িয়ে মাননীয় স্পিকার এই ইউনিয়নের যে কার্যকারিতা, সেই ইউনিয়নের কার্যকারিতা মাননীয় স্পিকার আমরা সকল ক্ষেত্রে দেখেছি ভেঙে পড়েছে মাননীয় স্পিকার। তাই তারা যে রাজনৈতিক ক্ষমতায়নের কথা বললেন সেটিও মাননীয় স্পিকার শেষ পর্যন্ত টিকে থাকে না। তার পরবর্তীতে মাননীয় স্পিকার দ্বিতীয় বক্তার কাছ থেকে এই উদাহরণ ছিল যে এই সাউথ এশিয়ান ডেট ক্রাইসিসের পরে মাননীয় স্পিকার সারকে বন্ধ করে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, বা সারের প্রতি ভর্তুকি দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার খুব সম্প্রতি কৃষিমন্ত্রী বলেছেন যে আমরা এই ভর্তুকিটি বন্ধ করেছি এই কারণে যেন না কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের যে ফসল রয়েছে সেই ফসলকে বাঁচাতে অধিক আগ্রহী হয়। কেন মাননীয় স্পিকার এটি প্রমাণ করে যে আমরা যতই পদক্ষেপ নিচ্ছি না কেন কৃষকদেরকে উন্নত তো করা হচ্ছে কিন্তু কৃষকদের সাস্টেইনেবল মাননীয় স্পিকার করা হচ্ছে না। তাই মাননীয় স্পিকার এই প্রস্তাবটি মানুষের গ্রহণযোগ্যতা পায় না। ধন্যবাদ মাননীয় স্পিকার। গঠনমূলক পর্ব এখানেই শেষ। আপনারা জানেন যে এখন যুক্তি খণ্ডন পর্ব শুরু হবে। প্রথমে বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি দেশ কখনোই সকল খাদ্যশস্য বা খাদ্যপণ্যের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হবে না, এটাই স্বাভাবিক। ধরুন বাংলাদেশ, আলু অনেক ভালো উৎপাদন হয় বাংলাদেশে, আবার ধরেন বাংলাদেশে গম অতটা উৎপাদন হয় না, তাহলে কি করবে বাংলাদেশ? তখন যেটা করতে হবে, তার যে অতিরিক্ত আলুটা রয়েছে বা যে বাম্পার ফলনটি হয়েছে সেটাকে যথেষ্টভাবে বা যথাযথভাবে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর পরে আমার যতটুকু চাহিদা রয়েছে ততটুকু গম আমি আমদানি করে নিব। কিন্তু যদি ফার্স্ট প্লেসেই আমি আমার বাম্পার ফলনকৃত আলুটাকে কাজে লাগাতে না পারি, সেটিকে সংরক্ষণ করতে না পারি, সেটাকে বাজারজাতকরণ করতে না পারি এবং সেই সংক্রান্ত বিভিন্ন পণ্য রপ্তানি করতে না পারি, তাহলেই আমার প্রথমেই কিন্তু পুরো প্রক্রিয়াটি একটি বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটি হয় বাংলাদেশে সবসময়। যেমন এই বছর 22 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয় বাংলাদেশে, অথচ আমরা সংরক্ষণ করতে পেরেছি মাত্র 4 লাখ মেট্রিক টন আলু। বাকিটুকু আমাদের এই বছরই খেয়ে ফেলতে হয়েছে। ফলে কি হয়েছে? কৃষকরা ন্যায্য মূল্য পায়নি, কেননা বাজারে অনেক আলু রয়েছে এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষকের মাথায় কি চিন্তা আসে যে আমি যদি আলু চাষেই নিজেকে নিয়োজিত করে রাখি তাহলে আমি যতটুকু আয় করতে পারবো, এর চেয়ে আমি যদি শিল্পায়নে প্রবেশ করি তাহলে আমার আয় অনেক বেড়ে যাবে। তখন সেই কৃষক কৃষিকাজ ছেড়ে শিল্পায়নে প্রবেশ করে। অর্থাৎ আপনি দেখুন পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে বাণিজ্যিকীকরণের উপরে। আবার আপনি যদি এটার দিকেও তাকান, আপনি যদি কৃষকের নিজস্ব ডেভেলপমেন্টের কথা বলেন, কৃষকের শক্তিশালীকরণের কথা বলেন, এই যে কৃষকের প্রশিক্ষণ, ভর্তুকি, শস্য বীমা, বীজ ও কীটনাশক সরবরাহ, এগুলো কিন্তু বাংলাদেশে থেমে নেই। আমরা এটি দাবি করছি না যে কৃষকরা 100% উন্নত হয়ে গেছে, 100% শক্তিশালী হয়ে গেছে, এটি আমরা দাবি করছি না। কিন্তু এক্ষেত্রে গতিটিও একদম স্থবির নয়। এক্ষেত্রে কৃষি কর্মকাণ্ডগুলো অনেকটাই গতিশীল। কিন্তু তারপরেও কেন আমাদের এই সকল কর্মকাণ্ড বাধাপ্রাপ্ত হচ্ছে? কেন আমরা কাঙ্ক্ষিত কৃষি উন্নয়নটি করতে পারছি না? তার কারণ হচ্ছে আমরা বাণিজ্যিকীকরণে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না বা বাণিজ্যিকীকরণের যথেষ্ট সফলতা পাচ্ছি না। সে কারণেই কৃষকদের আমরা কাজে লাগাতে পারি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। সবশেষ বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, এই বিতর্কে বাণিজ্যিক কৃষিকাজের সংজ্ঞায়ন কোনোভাবেই কৃষকদের মার্কেটিং পলিসির উপর ছিল না। এই বিতর্কে আমরা খুব সিম্পলিভাবে বলেছি যে কর্পোরেট রিলেটেড যে বাণিজ্যিক কৃষকটা রয়েছে বা কর্পোরেট রিলেটেড যে সিনারিওটা রয়েছে বা কন্ট্রাক্টিং রিলেটেড যে সিনারিও রয়েছে সেইটা হচ্ছে বাণিজ্যিক কৃষিকরণ। তিনি সংজ্ঞায়ন মানলেনই না, পুরোপুরি নিজেটা সংজ্ঞায়ন করলেন এবং এটা যেটা বিতর্ক করার চেষ্টা করলেন। প্রথমত তিনি সংজ্ঞায়ন মানেননি। 2 নাম্বার, শক্তিশালী করার মধ্যে আমি যে উপায়গুলো দেখিয়েছি, অবকাঠামোগত উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষাগত উন্নয়ন, প্রত্যেকটা জিনিসই আমাদের ডেফিনেশনের মধ্যে খুব সলিডলি ছিল যে এগুলো হচ্ছে কৃষকদের উন্নয়নের একটি রূপরেখা। তিনি সেগুলোকে ব্যবহার করলেন এবং ব্যবহার করে বলার চেষ্টা করলেন এগুলো নাকি বাণিজ্যিকরণের মাধ্যমে সম্ভব। তিনি রিলেট করতে পারলেন না যে বাণিজ্যিকরণের মাধ্যমে এই 4টা জিনিস কিভাবে অ্যাচিভ করা পসিবল হয়। অর্থাৎ দিনের শেষে এই জায়গাটা ঘটে দেখছে না। 3 নাম্বার, এই বিতর্কটি ছিল প্রান্তীয় কৃষকদের নিয়ে। রপ্তানি করার জায়গা থেকে কাজটি করা হচ্ছে কর্পোরেশনরা। সেখানে কিভাবে প্রান্তীয় কৃষকরা রপ্তানি কনসেপ্টটা পাবে বা যারা ন্যায্য মূল্য পায় না তারা কিভাবে এই ধরনের কাজটি করবে বা রপ্তানিটা করবে
সেই ব্যাখ্যাটা তাদের বিতর্কে ছিল না। এই বিতর্কে একটা বড় বার্ডেন ছিল মাননীয় স্পিকার, ক্লাইমেট চেঞ্জ এবং ফুড সিকিউরিটি, যে আমরা প্রথমে বলেছি যে কৃষকদের উন্নয়ন করার মাধ্যমে আমরা এটাকে অ্যাচিভ করার ওয়ে আউট করতে পারি। তিনি একবার ওই ফুড সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু এটা নিয়ে কথা বলার চেষ্টা করলেন না। চতুর্থ মাননীয় স্পিকার, তিনি বললেন প্রাণের মতো প্রোডাক্টের কারণে কি তিনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করবেন। মাননীয় স্পিকার বোঝার চেষ্টা করেন, প্রাণের মতো প্রোডাক্ট বা বাল ফলে দিয়ে আপনি কোনোভাবে একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আপনার ক্রাইটেরিয়া সেট করতে পারবেন না। আমাদের ওয়েতে খাদ্যে অ্যাটলিস্ট প্রবেশাধিকার সম্ভব, যে প্রবেশাধিকার করার মাধ্যমে আমরা একটা ফুড সিকিউর খাদ্য দিতে পারি, আমরা জলবায়ুকে ট্যাকেল করতে পারি, এবং দিনের শেষে আমরা রপ্তানিকে কমিয়ে আমদানিকে কমিয়ে রপ্তানি বানানোর একটা কনসেপ্টের দিকে যেতে পারি। মাননীয় স্পিকার, এই যে কনটেক্সটটি রয়েছে এইটি দিনের শেষে আপনাকে সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ পথে নিয়ে যায়। আমাদের ওয়েতে আমি আপনাকে ওয়ে দেখিয়েছি কিভাবে এই 4টা ওয়ে ফলো করে কৃষকের মাধ্যমে আপনি একটা বেটার আউটপুট দিতে পারেন, এবং প্রান্তীয় কৃষকদের পার্সপেক্টিভে মাননীয় স্পিকার বিতর্কটি এবং কর্পোরেট বাণিজ্যিকরণটা কেন প্রবলেম হয়, শুধুমাত্র টেকনিক্যাল ভুলের কারণেই বিরোধী দলের বিতর্কটি জিততে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, এবং আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের এই বিতর্কটি। আমরা কিছুক্ষণ পর ফিরে আসবো ফলাফল নিয়ে, একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের যুক্তি তর্কে বাংলাদেশ। এতক্ষণ আপনারা খুব সুন্দর একটি বিতর্ক দেখলেন, এখন আমরা ফলাফলটি শুনবো। তবে আজকের আমাদের যে অতিথি বিচারক আছেন মঞ্জুরুল আহসান বুলবুল, তার কাছে বিতর্ক সম্পর্কে একটু মতামত শুনে তারপর ফলাফলে যাব। ধন্যবাদ সম্মানিত স্পিকার। আমরা অসাধারণ একটা বিতর্ক উপভোগ করলাম। আসলে দুই পক্ষই চমৎকারভাবে বিষয়টি নিয়ে কথা বলেছেন, এবং এটা খুব কঠিন বিচারকদের পক্ষে জাজমেন্ট করা। আমি দুই পক্ষের তার্কিকদেরকে ধন্যবাদ জানাই। চূড়ান্ত বিচারের কথা একটি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, কৃষকদেরকেও বাঁচাতে চাই, যেটা ওই রাজনৈতিক স্লোগানের মতো বললো যে কৃষিকেও বাঁচাতে হবে, কৃষকদেরও বাঁচাতে হবে, তাহলে দেশ বাঁচবে। আমরা মনে করি যে আলোচনা থেকে আমরা অনেকগুলি উপাদান পেয়েছি যেগুলি আমাদের নীতি নির্ধারকদের জন্য সহায়ক হতে পারে। যাক, দুই পক্ষকে ধন্যবাদ জানাই। স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আমি ফলাফল ঘোষণা করছি। ব্যালট 4-1 বিজয়ী দল হচ্ছে বিরোধী দল, এবং শ্রেষ্ঠ বক্তা হচ্ছেন বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ স্যার আপনাকে, এবং এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন।